হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। আজকে আবার একটা নিয়ে এসেছি মক টেস্ট, এটা পার্ট 10। এর আগে আরও 9টা মক টেস্ট দেওয়া হয়েছে, আপনারা যদি সেগুলো না দেখে থাকেন তো সেগুলো অবশ্যই দেখে নিন, কারণ সেখানেও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখে নেওয়া যাক এখানে কোন কোন প্রশ্ন আলোচনা করা হয়েছে। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, হরিয়ানা রাজ্যটি কত সালে গঠিত হয়েছিল? এখানে অপশান রয়েছে, অপশান এ 1962 সালে, অপশান বি 1964 সালে, অপশান সি 1966 সালে এবং অপশান ডি 1972 সালে। এর সঠিক উত্তর কি? আমি সঠিক উত্তর বলে দেওয়ার আগে সবসময় চেষ্টা করুন আপনারা এর সঠিক উত্তর করার, এবং তারপর আমি যখন বলবো তখন মিলিয়ে নেবেন আপনারা যে উত্তরটা করলেন সেই উত্তরটা সঠিক হলো না ভুল হলো। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1966 সালে। হরিয়ানা রাজ্যটি গঠিত হয়েছিল 1966 সালে। 1966 সালে পাঞ্জাব পুনর্গঠন আইন অনুসারে পাঞ্জাব রাজ্যকে ভেঙে পাঞ্জাব এবং হরিয়ানা নামে দুটি পৃথক রাজ্য গঠন করা হয় এবং চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়। এবং এই যে চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছিল সেটা একটা কমিটির সুপারিশ অনুযায়ী হয়েছিল। এখন সেই কমিটিটার নাম সম্বন্ধে আমাদের জেনে রাখতে হবে। সেই কমিটিটি হচ্ছে শাহ কমিটি। শাহ কমিটির সুপারিশে চণ্ডীগড়কে পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী হিসাবে বলা হয় এবং চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়। নেক্সট, ভারতবর্ষের প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য কোনটি? এখানে অপশান এ তামিলনাড়ু, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি তেলেঙ্গানা, অপশান ডি কেরালা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি অন্ধ্রপ্রদেশ। ভারতের প্রথম ভাষাভিত্তিক গঠিত রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তেলেগু ভাষাভিত্তিক, কোন ভাষা? তেলেগু ভাষা। তেলেগু ভাষাভিত্তিক রাজ্য গঠনের উদ্দেশ্যে 1952 সালটাও কিন্তু ইম্পর্টেন্ট। 1952 সালে শ্রীরামালু দীর্ঘ 56 দিন অনশন আন্দোলন করার পর মৃত্যুবরণ করেছিলেন। এর ফলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং এই অবস্থায় কেন্দ্রীয় সরকার 1953 সালে, এই সালটাও কিন্তু মাথায় রাখতে হবে, 1953 সালের 1 অক্টোবর অন্ধ্রপ্রদেশ রাজ্য নামে একটি নতুন রাজ্য গঠন করে। সুতরাং এখান থেকে আরও একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কি, যে অন্ধ্রপ্রদেশ রাজ্য কবে গঠিত হয়েছিল? তার উত্তর হচ্ছে 1953 সালের 1 অক্টোবর। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? এখানে অপশান রয়েছে, অপশান এ জওহরলাল নেহেরু, অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি বল্লভভাই প্যাটেল, অপশান ডি মদন মোহন মালব্য। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি বল্লভভাই প্যাটেল। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। ভারতীয় সংবিধানে উপপ্রধানমন্ত্রীর পদ বলে কিছু নেই, অর্থাৎ সংবিধানের মধ্যে উপপ্রধানমন্ত্রীর বলে কোনো পদই নেই, কিন্তু বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীকে তার কাজে সাহায্য করার জন্য উপপ্রধানমন্ত্রী নিয়োগ করা হয়। আজ পর্যন্ত মোট 6 জন উপপ্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন এবং বল্লভভাই প্যাটেল ছিলেন প্রথম উপপ্রধানমন্ত্রী। সুতরাং এখান থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে যে উপপ্রধানমন্ত্রী কি সংবিধান স্বীকৃত? সেক্ষেত্রে উত্তর হবে না, সংবিধানে উপপ্রধানমন্ত্রী বলে কোনো কিছু নেই। নেক্সট প্রশ্ন, ভারত সরকারের প্রথম বিধি আধিকারিক বা ফার্স্ট ল অফিসার কে? এখানে রয়েছে অপশান এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশান বি অ্যাটর্নি জেনারেল, অপশান সি অ্যাডভোকেট জেনারেল, অপশান ডি গৃহমন্ত্রী। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি অ্যাটর্নি জেনারেল। ভারত সরকারের প্রথম বিধি আধিকারিক বা ফার্স্ট ল অফিসার হলেন অ্যাটর্নি জেনারেল। সংবিধানের 76 নম্বর বিধি অনুসারে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করতে পারেন। তাহলে কে নিয়োগ করতে পারেন অ্যাটর্নি জেনারেলকে? রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন। এক্ষেত্রে কিন্তু কনফিউজ হলে হবে না, প্রধানমন্ত্রী অ্যান্সার হবে না, কিন্তু অনেকজনে কিন্তু অনেক সময় প্রধানমন্ত্রী অ্যান্সার করে দিয়ে চলে আসে, সেটা করলে হবে না। অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। একজন সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার জন্য যে যোগ্যতা থাকা দরকার, ভারতের অ্যাটর্নি জেনারেলেরও সেই একই যোগ্যতা থাকা দরকার। সুতরাং যদি জিজ্ঞাসা করা হয় একজন অ্যাটর্নি জেনারেলের যোগ্যতা কী থাকবে, সেই ক্ষেত্রে স্পষ্ট উত্তর হবে একজন সুপ্রিম কোর্টের একজন বিচারপতির যা যোগ্যতা সেই একই যোগ্যতা অ্যাটর্নি জেনারেলের থাকতে হবে।
ভারতে অ্যাটর্নি জেনারেল পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য নন। এটাও কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে অ্যাটর্নি জেনারেল ভারতের পার্লামেন্টের কোন কক্ষের সদস্য। সেক্ষেত্রে উত্তর হবে কোনো কক্ষেরই তিনি সদস্য নন, না উচ্চকক্ষ না নিম্নকক্ষ। নেক্সট প্রশ্ন, সমাচার দর্পণ সংবাদপত্রটির প্রতিষ্ঠাতা কে? এখানে অপশান রয়েছে অপশান এ উইলিয়াম কেরি, অপশান বি জেসি মার্চম্যান, অপশান সি রামমোহন রায়, অপশান ডি জেমস অগাস্টাস হিকি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ উইলিয়াম কেরি। সমাচার দর্পণ সংবাদপত্রটির প্রতিষ্ঠাতা হলেন উইলিয়াম কেরি। সমাচার দর্পণ সংবাদপত্রটি প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র ছিল। তাহলে প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র কী ছিল? সমাচার দর্পণ। 1818 সালে, সালটা অবশ্যই মনে রাখতে হবে, 1818 সালে, এই 1818 সালে প্রথম সম্পাদিত হয়েছিল সমাচার দর্পণ এবং এই পত্রিকা প্রকাশিত হয়েছিল কলকাতা থেকে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সমাচার দর্পণ কোথা থেকে প্রকাশিত হয়েছিল? কলকাতা থেকে। যেহেতু বাংলা সংবাদপত্র ছিল সুতরাং বোঝাই যাচ্ছে এটা বাংলা রিজিয়নের কোনো জায়গা থেকে প্রকাশিত হবে, সেক্ষেত্রে উত্তর কলকাতা। এখনও পর্যন্ত আপনারা যদি আমাদের এই স্কুল এডুকেশনাল চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন। এছাড়া আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ, স্কুল এডুকেশনাল যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজ লাইক করতে পারেন এবং ফলো করতে পারেন, কারণ সেখানেও অনেক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়, অনেক মক টেস্ট দেওয়া হয়, অনেক নোটস দেওয়া হয়, যেগুলো দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন। নেক্সট প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসু মোট কতবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? এখানে অপশান রয়েছে অপশান এ একবার, অপশান বি দুইবার, অপশান সি তিনবার, অপশান ডি একবারও নন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি দুইবার। নেতাজি সুভাষচন্দ্র বসু মোট দুইবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু 1938 সালে, সালটাও কিন্তু মনে রাখতে হবে, 1938 সালে প্রথমবার, 1938 সালে তিনি প্রথমবার হরিপুরা এবং 1939 সালে অর্থাৎ পরপর 2 বছর 1939 সালে ত্রিপুরীতে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ পরপর 2 বছর তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু ত্রিপুরীতে তিনি দ্বিতীয়বার যখন সভাপতি নির্বাচিত হয়েছিলেন তখন কিছু মনোমালিন্যের কারণে, মহাত্মা গান্ধীর সঙ্গে কিছু মনোমালিন্যের কারণে তিনি তার সভাপতি পদত্যাগ করেন এবং পরবর্তীকালে তিনি তার নিজস্ব একটি দল, যেটা ফরওয়ার্ড ব্লক নাম, সেটিকে গঠন করেছিলেন। নেক্সট প্রশ্ন, মানবদেহে থোরাসিস স্নায়ুর সংখ্যা কত? এখানে রয়েছে অপশান এ 12 জোড়া, অপশান বি 8 জোড়া, অপশান সি 5 জোড়া এবং অপশান ডি 1 জোড়া। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ 12 জোড়া। মানবদেহে থোরাসিস স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। এখন এখান থেকে আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে যায়, সেটা হচ্ছে মানবদেহে যে থোরাসিস স্নায়ু, এই স্নায়ুর অবস্থান কোথায়? এই স্নায়ুর অবস্থান হচ্ছে বুক বা বক্ষদেশে। এবং আর একটা প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট হয়ে যায় যে মানবদেহে মোট কতগুলি সুষুম্না স্নায়ু আছে? সেক্ষেত্রে উত্তর হবে 31 জোড়া। মানবদেহে মোট 31 জোড়া সুষুম্না স্নায়ু আছে এবং থোরাসিস স্নায়ু হচ্ছে সেই 31 জোড়া সুষুম্না স্নায়ুর মধ্যে একটি এবং এর সংখ্যা হচ্ছে 12 জোড়া। নেক্সট প্রশ্ন, তারারন্ধ্রকে ছোট এবং বড় হতে সাহায্য করে চোখের কোন অংশটি? এখানে অপশান এ রেটিনা, অপশান বি কর্নিয়া, অপশান সি আইরিস এবং অপশান ডি তারারন্ধ্র। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি আইরিস। তারারন্ধ্রকে ছোট এবং বড় হতে সাহায্য করে চোখের অংশ আইরিস। চোখের মধ্যে আইরিসের অবস্থান অক্ষি গোলকের সামনে লেন্সের উপরে। নেক্সট প্রশ্ন, সাপের শ্বাসঅঙ্গের নাম কি? এখানে অপশান এ ফুলকা, অপশান বি ট্রাকিয়া, অপশান সি ফুসফুস, অপশান ডি জিভের ত্বক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি ফুসফুস। সাপের শ্বাসঅঙ্গের নাম ফুসফুস। প্রায় সমস্ত সরীসৃপ প্রাণী, পাখি এবং স্তন্যপায়ী প্রাণীদের শ্বাসঅঙ্গের নাম ফুসফুস। এখন পুরো সিম্পলভাবে মনে রাখবেন যে সরীসৃপ প্রাণী,
পাখি এবং স্তন্যপায়ী প্রাণীদের বেশিরভাগই শ্বাসঙ্গের নাম হচ্ছে ফুসফুস। যদি আপনি সঠিক উত্তর না জেনে থাকেন, এই পয়েন্টটা মনে রাখলেই আপনি কিন্তু তার সঠিক উত্তর করে আসতে পারবেন। এই ক্ষেত্রে সাপ বলে অনেকে কিন্তু অনেক রকমভাবে কনফিউজ হয়ে যেতে পারে, অনেকে ট্রাকিয়া ভাবতে পারে, অনেকে জিভের ত্বক ভাবতে পারে, কিন্তু সেগুলো সঠিক নয়। সাপের শ্বাসঙ্গের নাম হচ্ছে ফুসফুস। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে কবে পালন করা হয়? এখানে অপশান এ 5 জুন, অপশান বি 8 জুন, অপশান সি 12 জুন এবং অপশান ডি 14 জুন। এর সঠিক উত্তর হচ্ছে 14 জুন। 14ই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে পালন করা হয়। এর উদ্দেশ্য কি? একটা যে কোনো ইম্পর্টেন্ট ডে পালন করার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। এই ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে পালন করার উদ্দেশ্য কি? ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে পালন করার উদ্দেশ্যে রক্ত সম্বন্ধে মানুষকে সচেতন করা। যে অনেক সময় দেখা যায় অনেক অ্যাক্সিডেন্টাল কেস বা অপারেশনের সময় রক্তের দরকার হয়, সেই সময় রক্ত পাওয়া যায় না, রক্তের ক্রাইসিস থাকে। যদি মানুষ ব্লাড ডোনেট করে, সেই ক্ষেত্রে ব্লাড যদি সঞ্চয় করে রাখা যায়, সেই ক্ষেত্রে মানুষের চিকিৎসা করতে এবং মানুষের জীবন বাঁচাতে সহজ হবে। তো এই জন্য মানুষকে সচেতন করার জন্যই এই বিশেষ দিনটি প্রত্যেক বছর 14ই জুন পালন করা হয়, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান কীভাবে আরও ভিডিওগুলো বানালে আপনারা উপকৃত হবেন, আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে সুবিধা হবে। এখনও পর্যন্ত আপনারা যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।